হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 10 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, এই প্রত্যেকটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। এবং যদি তোমাদের এই জিকেগুলির বা এই সেটগুলির পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা যে কোনো অঙ্কের ভিডিওতে যাও, সেখানে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো প্রথম যে প্রশ্নটা দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সভ্যতা কী ছিল? নগর পরিকল্পনা, পয় প্রণালী ব্যবস্থা, সুবিন্যস্ত রাস্তা নাকি পাকা ইটের বাড়ি? তো এটা সঠিক উত্তর হবে নগর পরিকল্পনা, অপশন এ সঠিক উত্তর। আর এটা সম্পর্কে তোমাদের যে জানতে হবে সেগুলি হচ্ছে যে এই সিন্ধু সভ্যতার অন্তর্গত প্রায় 350টি শহর পাওয়া গেছিলো, যার মধ্যে প্রায় 200-র কাছাকাছি শহর শুধুমাত্র গুজরাটে পাওয়া গেছিলো। আর এর মধ্যে কিছু শহর আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি হচ্ছে হরপ্পা সভ্যতা। প্রথমে আসবে হরপ্পা সভ্যতা। এই সভ্যতার খনন করেছিল দয়ারাম সাহানি। আর এখানে শ্রমিকের থাকার স্থান, কুমোরের জিনিসপত্র, মাতৃদেবীর মূর্তি, হাতির মাথার কঙ্কাল, এগুলি সব পাওয়া গেছিলো হরপ্পা সভ্যতায়। এছাড়াও দেখো মহেঞ্জোদারো সম্পর্কে জানতে হবে। মহেঞ্জোদারো এর খনন করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। আর মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ স্নানাগার, রাস্তা এখানে পাওয়া গেছিলো মহেঞ্জোদারোতে, এটা গুরুত্বপূর্ণ। এবার দেখো রাজস্থানের কালীবঙ্গা, এখানে চাষ করার জমির প্রমাণ পাওয়া গেছিলো প্রথম। এছাড়াও যজ্ঞের সামগ্রী পাওয়া গেছিলো এই কালীবঙ্গাতে। তো এগুলো জেনে রাখতে হবে। এরপর 2-এর দাগেরটা দেখো, একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি সভাপতি ছিল। তো এটা সঠিক উত্তর হবে বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সঠিক উত্তর, বিজয়লক্ষ্মী পণ্ডিত। এরপর 3-এর দাগেরটা দেখো, প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিল? পিটার মান্ডি, টমাস রো, জন হকিন্স নাকি র্যালফ ফিচ? তো এটা সঠিক উত্তর হবে র্যালফ ফিচ, অপশন ডি সঠিক উত্তর র্যালফ ফিচ। আর এনার সম্পর্কে জানতে হবে যে এই আকবরের সময় যে ঘটনাগুলি হয়েছিল, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে কাদের কাদের মধ্যে হয়েছিল? আকবর আর হেমুর মধ্যে। এছাড়াও দেখো অস্থায়ীভাবে জাজিয়া কর সমাপ্ত করেছিল আকবর 1564 সালে, অস্থায়ীভাবে জাজিয়া কর। এছাড়াও তোমাদের জানতে হবে যে ধর্মের সমন্বয় রক্ষার জন্য ইনি দিন-এ-ইলাহি শুরু করেছিল 1582 সালে। আর আকবরনামা এই পুস্তকের লেখক হচ্ছে আবুল ফজল। এই পুস্তকে একটি অংশ হচ্ছে আইন আকবরী, এটা গুরুত্বপূর্ণ খুবই। আকবরনামা পুস্তকের লেখক হচ্ছে আবুল ফজল, আর এই আকবরনামা পুস্তকের একটি অংশ হচ্ছে আইনি আকবরী। এরপর 4-এর দাগ একটা দেখো, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিল? তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিল লালা লাজপত রায়, অপশন সি সঠিক উত্তর, লালা লাজপত রায়। আর এই যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর স্থাপনা হয়েছিল 1920 সালে, এটাও জানতে হবে। এরপরে 5-এর দাগ একটা দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিল বা অভিহিত করেছিল? মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বল্লভভাই প্যাটেল? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সঠিক উত্তর। আর এখানে দেখো অপশানে আছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীটা গুরুত্বপূর্ণ বেশি, কারণ মহাত্মা গান্ধীতে যে ব্যক্তিরা উপাধি দিয়েছিল সেগুলি দেখো। প্রথম হচ্ছে গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিল কে? মহাত্মা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আর এছাড়াও দিয়েছিল রাষ্ট্রপিতা
এই উপাধিটা দিয়েছিল সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস জাদুঘর জাদুঘর উপাধি দিয়েছিল শেখ মুজিবুর রহমান। এছাড়াও মঙ্গল বাবা এই উপাধি দিয়েছিল খুদাই খিদমতগার সংস্থা। আর দিয়েছিল অর্ধনগ্ন ফকির, এটা দিয়েছিল উইনস্টন চার্চিল। এটা গুরুত্বপূর্ণ খুবই, এগুলি তোমরা মনে রাখতে হবে তোমাদের। এরপর 6 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন নদীটি গোদাবরীর উপনদী নয়? তো প্রথমে জানতে হবে গোদাবরীর উপনদী কোনগুলি। তো দেখো, গোদাবরীর উপনদীগুলি হচ্ছে মাঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা, এছাড়াও ইন্দ্রাবতী, এগুলি সব হচ্ছে গোদাবরীর উপনদী। আর এখানে দেখো তাওতা, এটা হচ্ছে গোদাবরীর উপনদী নয়, তাহলে অপশন বি সঠিক উত্তর এখানে। এছাড়াও তোমাদের জানতে হবে যে মহারাষ্ট্রের নাসিকের ব্রহ্মগিরি পর্বত থেকে গোদাবরী নির্গত হয়েছে, আর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে। এগুলো জানতে হবে। এরপরে 7 দাগেটা দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার কত কিলোমিটার? 320, 613, 732 নাকি 528? এটা সঠিক উত্তর হবে অপশন এ 320। পূর্ব পশ্চিমে 320 কিমি বিস্তৃত। এরপরে দেখো 8 দাগেরটা, ভারতে কতগুলি পিনকোড জোন আছে? 6টি, 7টি, 8টি নাকি 9টি? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি 9টি। এই 9টির মধ্যে 8টি হচ্ছে আঞ্চলিক অঞ্চল, আর একটি হচ্ছে কার্যকরী, মানে এই কার্যকারীটা হচ্ছে সৈন্যদের জন্য। এরপরে 9 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক? সবথেকে বড় গ্রহ বৃহস্পতি, এটাও ঠিক। ক্ষুদ্রতম গ্রহ বুধ, এটা ঠিক। শীতলতম গ্রহ নেপচুন, এটাও ঠিক। উষ্ণতম গ্রহ বুধ, এটা ভুল। উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। আর এখানে গ্রহ নক্ষত্র নিয়ে প্রশ্ন আসলেই এটা উষ্ণতম গ্রহ শুক্র হবে, শুক্র। এখানে গ্রহ নক্ষত্র নিয়ে প্রশ্ন আসলেই একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে অ্যাস্ট্রয়েড বেল্ট এটা কোন দুটি গ্রহের মধ্যে অবস্থিত? তো এটা সঠিক উত্তর হবে মঙ্গল আর হচ্ছে বৃহস্পতি, এর মাঝখানে অবস্থিত অ্যাস্ট্রয়েড বেল্ট, এটা মনে রাখতে হবে। এই প্রশ্নটা কিছুদিন আগে যে ফুডের পরীক্ষা হলো সেখানেও এই প্রশ্নটা এসেছিলো। এরপর 10 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন নদীটি মিষ্টি জলের ডলফিনের আবাসস্থল? ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা নাকি সিন্ধু? তো এটার সঠিক উত্তর হবে গঙ্গা নদী, অপশন সি সঠিক উত্তর। আর দেখো ডলফিন নামটা আসলেই তোমাদের কী মনে করতে হবে? গাঙ্গেয় ডলফিন। এটা কি ভারতের? এটা হচ্ছে ভারতের রাষ্ট্রীয় জলীয় জীব। কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গাঙ্গেয় ডলফিন ভারতের রাষ্ট্রীয় জলীয় জীব কত সালে হয়েছিল? তাহলে সঠিক উত্তর হবে 2009 সালে। এরপর 11 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন স্থানে জুন মাসে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকে? দিল্লি, চেন্নাই, ভোপাল নাকি হায়দ্রাবাদ? তো এটা সঠিক উত্তর হবে দিল্লি, অপশন এ সঠিক উত্তর দিল্লি। এরপর 12 দাগেরটা দেখো, স্মল জি এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কী পরিবর্তন হয়? তো দেখো, স্মল জি এর মান বাড়লে বস্তুর ভর একই থাকে কিন্তু ভারের পরিবর্তন হয়, তার মানে অপশন বি সঠিক উত্তর। আর এখান থেকে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসে যে স্মল জি এর মান কত কিংবা ক্যাপিটাল জি এর মান কত? তো স্মল জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। আর ক্যাপিটাল জি এর মান কত? ক্যাপিটাল জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটারের স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে ক্যাপিটাল জি এর মান। এরপরে দেখো 13 দাগেরটা, লাল বর্ণের ফুলকে সবুজ কাচের ওপর দিয়ে দেখলে কোন বর্ণ দেখাবে? তো এটা সঠিক উত্তর হবে কালো। কারণ যে কোনো জিনিসকে দেখতে চাও, ধরো তুমি একটা নীল রঙের জিনিস দেখবে, তাহলে তুমি এটা নীল কীভাবে দেখবে? হয় তোমাকে সেই জিনিসটা নীল আলো দেখতে হবে অথবা সাদা আলো দেখতে হবে, বাকি যে আলোতে দেখো কেন এটা কালো দেখাবে। তাহলে দেখো লাল বর্ণের ফুলকে সবুজ কাচের ওপর দেখাচ্ছে, তাহলে কোন বর্ণ দেখাবে?
সবুজ কাচের উপর দেখছে, তার মানে কালো দেখাবে। যদি লাল বর্ণই দেখতো কিংবা সাদা বর্ণ দেখতো তাহলে লাল দেখাতো। তাহলে এখানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 14 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোনটি সৌরশক্তির উৎস? আলোক তড়িৎ ক্রিয়া, পারমাণবিক বিভাজন, পারমাণবিক সংযোজন নাকি পারমাণবিক সংযোজন ও বিভাজন? তো সঠিক উত্তর হবে সংযোজন, পারমাণবিক সংযোজন, অপশন সি। এরপরে 15 দাগেরটা দেখো, এক্স রশ্মি সম্পর্কে কোন উত্তরটি সঠিক? এটি ইলেকট্রন কণিকার স্রোত, খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তো এটাই সঠিক উত্তর, অপশন বি। এরপরে 16 দাগেরটা দেখো, সোনার ইলেকট্রো প্লেটিংয়ের সময় নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করা হয়? তো এটা সঠিক উত্তর হবে পটাশিয়াম আরোসায়ানাইড, অপশন এ। এরপরে 17 দাগেরটা দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কিত অধিকার সম্পর্কে বলা হয়েছে? তো এটা বলা হয়েছে আর্টিকেল 30-এ, অপশন সি সঠিক উত্তর, আর্টিকেল 30। এবার বাকি অপশনগুলো দেখো, আর্টিকেল 28, এখানে কি আছে? সরকারি স্কুলে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না, এটা আছে আর্টিকেল 28-এ। আর্টিকেল 29, এখানে আছে জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে কাউকে শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া যাবে না। আর্টিকেল 31, এখানে কি আছে? এখানে বলা আছে সম্পত্তির অধিকার, অর্থাৎ একজনের সম্পত্তি অন্য ব্যক্তি নিতে পারবে না। কিন্তু এখানে অসুবিধা হয় 1978 সালে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 1978 সালে 44তম সংবিধান সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বের করে আর্টিকেল 300 এখানে যুক্ত করা হয়েছে। এর মধ্যে ছিল আগে মৌলিক অধিকারের, মৌলিক অধিকার কত থেকে কত মধ্যে? মৌলিক অধিকার হচ্ছে 12 থেকে 35 নম্বর আর্টিকেল। তাহলে এগুলি সবই কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর আগের নিয়ম কী ছিল? যে সম্পত্তি অন্য কারোর সম্পত্তি কেউ নিতে পারবে না। কিন্তু অসুবিধা হয় এই যে আর্টিকেল 31, এটাকে বাদ দিয়ে এটাকে উঠিয়ে নিয়ে মৌলিক অধিকারের বাইরে করা হয়েছে, বাইরে করে 300 আর্টিকেলে যুক্ত করা হয়েছে। এরপর 18 দাগেরটা দেখো, কোনো বিদেশি ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে তাদের কমপক্ষে কত বছর ভারতে বসবাস করতে হবে? তো দেখো, মোট 5 রকম পদ্ধতিতে নাগরিকত্ব দেওয়া হয় ভারতে। এটা হচ্ছে 1955 সালের অ্যাক্ট অনুসারে এই 5 রকমের পদ্ধতির কথা বলা হয়েছিল। আর এর মধ্যে যে কোনো একটির মাধ্যমে তোমরা নাগরিকত্ব নিতে পারো। প্রথম হচ্ছে জন্ম, মানে জন্মের ভিত্তিতে। এরপর হচ্ছে বংশ, বংশের ভিত্তিতে, মানে দাদু এখানে জন্মেছে সেই হিসাবে বংশের ভিত্তিতে তোমরা নাগরিকত্ব পাবে। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনটা এখানে বলা হয়েছে বিদেশি নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব পেতে হলে বিদেশি ব্যক্তিকে রেজিস্ট্রেশন, এটা গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন এখানে কি আছে? কমপক্ষে 7 বছর, কমপক্ষে 7 বছর ভারতে থাকতে হবে, তারপর আবেদন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। তখন গৃহ মন্ত্রণালয় ঠিক করবে যে একে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কি দেওয়া হবে না, সাধারণত দেওয়াই হয়। এর আর একটা হচ্ছে নিউট্রালাইজেশন, আর একটা হচ্ছে অর্জিত ভূমি। অর্জিত ভূমিটা গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। অর্জিত ভূমি এটা বলতে কি? এটা হচ্ছে ভারত যদি কোনো দেশ বা কোনো রাজ্যকে নিজের অন্তর্গত করে নেয় তাহলে তাদের নাগরিকত্ব ভারত থেকে দেওয়া হবে। এর উদাহরণ কি? 16ই মে 1975 সালে, 1975 সালে সিকিমকে ভারতের অন্তর্গত করা হয় এবং সেখানকার সকলকে নাগরিকত্ব দেওয়া হয়। সিকিম কিন্তু আগে আমাদের ভারতের অন্তর্গত ছিল না। 16ই মে 1975 সালে সিকিমকে ভারতের অন্তর্গত করা হয়, তারপরে সকলকে নাগরিকত্ব দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? 7 বছর পরে আবেদন করতে হবে, অপশন সি। এরপরে 19 দাগেরটা দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড নাকি কানাডা? তো মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে, অপশন এ সঠিক উত্তর। এখানে মৌলিক অধিকার সম্পর্কে তোমাদের যেগুলি জানতে হবে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার আছে ভাগ 3, আর্টিকেল হচ্ছে 12 থেকে 35, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যেই মৌলিক অধিকার আছে। আর এর ধারণা হচ্ছে আমেরিকা থেকে এবং একে
সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। মৌলিক অধিকারকে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। আর দেখো, মৌলিক অধিকারের কথা প্রথম উঠেছিল হচ্ছে 1931 সালের করাচি অধিবেশনে, এটা জানতে হবে। এরপরে দেখো কানাডা, এটা খুব গুরুত্বপূর্ণ। ডিপিএসপি ডিরেক্টরেট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই ধারণাটা নেওয়া হয়েছে কানাডা থেকে। আর এর উল্লেখ আছে আর্টিকেল 36 থেকে 51 নম্বর আর্টিকেলে ডিপিএসপি, এগুলো জানতে হবে। এরপরে 20 দাগেটা দেখো, সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে? 40, 43, 44 নাকি 45? তো এটার সঠিক উত্তর হবে আর্টিকেল 45, অপশন ডি সঠিক উত্তর। তো দেখো, আর্টিকেল 45 শুধু এটাই বলেনি, আর্টিকেল 45-এ বলেছে 0 থেকে 6 বছরের বাচ্চাদের স্বাস্থ্যে বিশেষ জোর দেওয়া, স্বাস্থ্য। আর কি বলেছে? 6 থেকে 14 বছরের বাচ্চাদের নিঃশুল্কে শিক্ষা দেওয়া বা অবৈতনিক আবশ্যিক শিক্ষা দেওয়া, এটা বলা হয়েছে। আর এখানে তোমাদের জানতে হবে, এই যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের নিঃশুল্ক শিক্ষা, এটা কিন্তু মূল সংবিধানে ছিল না। এই যে 0 থেকে 6 বছরের স্বাস্থ্য, এটা কিন্তু ছিল, আর 6 থেকে 14 বছর ছিল না। তাহলে এটা কবে যুক্ত করা হয়েছে? এটা যুক্ত করা হয়েছে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 21-এ যুক্ত করা হয়েছে। আর বাকি অপশানগুলো দেখো, আর্টিকেল 40, এখানে কি আছে? এখানে আছে গ্রাম পঞ্চায়েত। 43-এ কী আছে? ন্যায়সঙ্গত বেতন, মানে যেমন কাজ করবো সেরকম বেতন। ধরো 8 ঘন্টা ধরে কাজ করছো, তো লাস্টে তোমাকে 20 টাকা মাইনে দিল, এরকম নয়, মানে যেমন কাজ করবো সেরকম বেতন। এরপর আর্টিকেল 44-এ কী আছে? এখানে আছে ইউনিফর্ম সিভিল কোড। আর এটা মূলত 3টি বিষয়ে লাগু হয়: বিবাহ, ডিভোর্স আর হচ্ছে সম্পত্তির কাগজ, এই 3টি বিষয়ে লাগু হয়। আর এর পরের প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আরোপ করা যায়? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিশংসন বা ইমপিচমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা। তো দেখো, এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আর্টিকেল 61। আর্টিকেল 61-তে আছে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আরোপ বা ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট জিনিসটা কী? কোনো বড় পদের ব্যক্তিকে তার কার্যকাল শেষ হওয়ার আগেই পদ থেকে সরানোর যে পদ্ধতি, সেটা হচ্ছে ইমপিচমেন্ট। আর এই ইমপিচমেন্টটা লাগু হয় রাষ্ট্রপতির ওপরে। এবার দেখো, বাকি অপশানগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর্টিকেল 71, এখানে কি আছে? এখানে আছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত কোনো বিবাদ হলে তার মীমাংসা করবে সুপ্রিম কোর্ট বা বিচার করবে সুপ্রিম কোর্ট। আর্টিকেল 75, এখানে কি আছে? প্রধানমন্ত্রীর পরামর্শে অন্য মন্ত্রীদের নিযুক্ত করবে রাষ্ট্রপতি। এরপরে দেখো আর্টিকেল 76, এখানে তো আশা করি তোমরা সকলে জানো, অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল 76 আছে অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল কে হয়? অ্যাটর্নি জেনারেল হচ্ছে কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিল। এক কথায় তোমরা জেনে রাখো, কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিল হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এরপরে 22-এর দাগেটা দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো, আরবিআই এর স্থাপনা হয়েছিল 1934 সালের অ্যাক্ট অনুসারে 1 এপ্রিল 1935 সালে এটা হচ্ছে স্থাপনা হয়েছিল। আর এখানে জানতে হবে যে স্থাপনার সময় এর হেডকোয়ার্টার কোথায়? এখানে ছিল না, স্থাপনার সময় হেডকোয়ার্টার ছিল কলকাতায়, কিন্তু বর্তমানে যে এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইয়ে। তার মানে এখানে দেখো, সঠিক উত্তর মুম্বাই হবে, হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। কিন্তু যখন স্থাপনা হয়েছিল তখন এর হেডকোয়ার্টার ছিল কলকাতায়। এই প্রশ্নটা এসেছিল বিগত বছরের পরীক্ষায়। এছাড়াও তোমাদের জানতে হবে যে আরবিআইয়ের প্রথম গভর্নর হচ্ছে অসবর্ন স্মিথ। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে প্রথম ভারতীয় গভর্নরকে, তাহলে হবে সিডি দেশমুখ। আর বর্তমানে আরবিআইয়ের গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। এগুলো জানতে হবে। এরপর 23-এর দাগেটা দেখো, ব্যাংকের গ্রাহকদের অভিযোগ পুরো করে কে? তো এটা পুরো করেছে ব্যাংকিং অম্বুডসম্যান, অপশন ডি। ভারতের বৈদেশিক মুদ্রায় সবথেকে বড় অবদান কার? ইঞ্জিনিয়ারিং সামগ্রী, সফটওয়্যার, পোশাক নাকি রঙ ও গহনা?
এটা সঠিক উত্তর হবে রঙ্গ ও গহনা, অপশন সি। এরপরে 25-এর দাগে একটা দেখো, হোলকার ট্রফি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, ব্রিজ, হকি নাকি দাবা? তো এটার সঠিক উত্তর হবে ব্রিজ, অপশন বি। আর ব্রিজের সাথে যুক্ত আরও কিছু ট্রফি আছে, একটা তো হলো হোলকার ট্রফি, এছাড়াও সিংহানিয়া, বাসালার ছা, এগুলো সব হচ্ছে ব্রিজের সাথে যুক্ত। এবার বাকি অপশন দেখো, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সাথে যুক্ত হচ্ছে নারাং কাপ, চাড্ডা কাপ, থমাস কাপ, সুধীরমন কাপ, উবের কাপ, এগুলি সব হচ্ছে ব্যাডমিন্টন। হকি, হকির সাথে যুক্ত ধ্যানচাঁদ কাপ, আগা খান কাপ, বেটন কাপ, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, এগুলো সব হকি। এর পরের প্রশ্নটা দেখো, কেরালা গডস ওন কান্ট্রি পুস্তকটির লেখককে? অরুন্ধতী রায়, রবিশঙ্কর, শশী থারুর নাকি সুধামূর্তি? এটা সঠিক উত্তর হবে শশী থারুর, অপশন সি। এরপরে দেখো, মিকি মাউস কার্টুন চরিত্রটির স্রষ্টাকে? উইলিয়াম হানা, ওয়াল্ট ডিজনি, স্ট্যানলি নাকি বিল ফিঙ্গার? তো এটা সঠিক উত্তর হবে ওয়াল্ট ডিজনি, অপশন বি। এরপরে 28-এর দাগে একটা দেখো, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে। এরপর 29-এর দাগে একটা দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে? আচ্ছা, 28-এর দাগেটা তোমাদের বলতে হবে না, এটা দেখো, এটা সঠিক উত্তর হবে নাগাল্যান্ড, অপশন এ। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ নাগাল্যান্ডে অবস্থিত। আর এখানে তোমাদের নাগাল্যান্ড সম্পর্কে জানতে হবে যে সর্বাধিক বৃষ্টিপাত হয়, সরি, এখানে নাগাল্যান্ড উত্তর হবে না, এখানে উত্তর হবে মেঘালয়, মেঘালয় সঠিক উত্তর হবে। আর দেখো, মেঘালয়ের সঠিক উত্তর হবে, আর সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে। এই মেঘালয়ের উৎসব হচ্ছে ওয়াংলা উৎসব, বা বাংলা যেটাই বলবে, ওয়াংলা উৎসব। আর এই উৎসবকেই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ওয়াংলা উৎসবকেই 100 ড্রাম, 100 ড্রাম এর উৎসবও বলা হয়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 29-এর দাগেরটা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাইবোজোমের আবিষ্কার করেছে? তো রাইবোজোমের আবিষ্কার করেছে হচ্ছে জিই প্যালড, মানে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জর্জ ই প্যালড, জিই প্যালড। আর এখানে তোমার জানতে হবে রাইবোজোম সম্পর্কে, যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা গুরুত্বপূর্ণ খুবই, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপর 30-এর দাগেটা দেখো, বিবর্তন তত্ত্বের সাথে কী যুক্ত হতে পারে? চার্লস ডারউইন, মেন্ডেল, হ্যারল্ড ইউরে নাকি স্ট্যানলি মিলার? এটা সঠিক উত্তর হবে চার্লস ডারউইন, অপশন এ। এরপর 31-এর দাগেটা দেখো, ত্বকের গঠনের কোন অংশটি ত্বকের গুজ বাষ্প গঠনের জন্য দায়ী? তো এটা সঠিক উত্তর হবে অ্যারিক্টর পিলিপেশি, অপশন এ। এরপরে 32-এর দাগেটা দেখো, প্রতিক্রিয়াহীন গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি অক্সিজেন? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে। এরপর 33-এর দাগেটা দেখো, একটি বৈদ্যুতিক হিটারে কোন উপাদান ব্যবহার করা হয়? তো এটা আশা করি তোমরা সকলেই জানো, এটা সঠিক উত্তর হবে নাইক্রোম, অপশন সি। আর এই নাইক্রোম তারের উচ্চ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাই এটা ব্যবহার করা হয়। এরপরে 34-এর দাগেটা দেখো, নিম্নলিখিত কোন শহরটি বিজ্ঞান নগরী বলা হয়? তো এটা ব্যাঙ্গালোরকে বলা হয়, অপশন ডি। এরপরে 35-এরটা, নিম্নলিখিত কোন স্থানে ভারতের বৃহত্তম হারবেরিয়াম অবস্থিত? দিল্লি, দেরাদুন, কলকাতা নাকি কোয়েম্বাটুর? তো এটা অবস্থিত কলকাতায়, অপশন সি, কলকাতার ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে। এরপরে 36-এর দাগেটা দেখো, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো রোম অবস্থিত তাইবার নদীর তীরে, অপশন সি। এছাড়া দেখো আরও কিছু শহর আছে যেগুলি পরীক্ষায় আসে, তো সেগুলি হচ্ছে লন্ডন অবস্থিত টেমস নদীর তীরে, লন্ডন টেমস নদীর তীরে। নিউ ইয়র্ক এটা অবস্থিত হডসন নদীর তীরে। রাশিয়ার মস্কো এটা অবস্থিত মস্কোভা নদীর তীরে, মস্কোভা। আর টোকিও শহরটা অবস্থিত
আরাকাভা নদীর তীরে। এই টোকিওতে কী হয়েছিল? 2022 সালের অলিম্পিক, এটা মনে রাখতে হবে। এরপরে 37-এর দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন খেলার সাথে জকি শব্দটা যুক্ত? তো আশা করি তোমরা সকলে জানো, জকি শব্দ আসলেই তোমাদের আসবে ঘোড়া। তো এখানে দেখো ঘোড়া দৌড়, অপশন সি সঠিক উত্তর, ঘোড়া দৌড়। এরপর 38-এর দাগেরটা দেখো, সম্প্রতি প্রয়াত মির্সিয়া নেগুর কোন দেশের স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন? তো ইনি মলডোভার দায়িত্ব পালন করেছেন, অপশন এ সঠিক উত্তর, মলডোভা। এরপরে 39-এর দাগেরটা দেখো, বারুনা ফেজ 2 যুদ্ধ অভ্যাস সম্প্রতি ভারত আর ফ্রান্সের নেভির মধ্যে আয়োজিত হলো, এটা কোথায় হলো? তো এটা আয়োজন হয়েছে আরব সাগরে, অপশন এ সঠিক উত্তর, আরব সাগর। এরপর 40-এর দাগে এটা দেখো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান 111। এর পাশাপাশি তোমাদের জেনে রাখতে হবে যে ফায়ার পাওয়ার ইন্ডেক্স এখানে ভারতের স্থান 4র্থ। ফায়ার পাওয়ার ইন্ডেক্স মানে কি? সৈন্যশক্তিতে ভারতের স্থান 4র্থ। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের অবজেকশন থাকে বা কনফিউজ থাকে, তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের আরেকবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।